আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমাদের ৫৪তম সেশন, রিফান্ডের দ্বিতীয় সেশন। আমরা আজই রিফান্ড শেষ করব আশা করি। আমরা আগামী সেশন থেকে নতুন সাবজেক্টে যাওয়ার আশা করি। আমরা গত সেশনে ডিসকাশন করেছিলাম রিফান্ডের কয়েকটা পরিস্থিতি। আমরা বলেছিলাম ১ নম্বর পরিস্থিতি হলো ঋণাত্মক নেট অর্থ রিফান্ড প্রদান, ২ হলো কূটনৈতিক বিদেশি কূটনীতিক দূতাবাস, জাতিসংঘভুক্ত সংস্থা এবং কূটনৈতিক মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠানের স্থানীয় ক্রয়ের বিপরীতে ভ্যাট রিফান্ড দেয়া। তৃতীয় বলেছিলাম বৈদেশিক পর্যটকদের স্থানীয় ক্রয়ের বিপরীতে রিফান্ড দেয়া। একটা বিষয় মিস করেছিলাম, সেটা আজকে বলবো। সেটা হলো অনিবন্ধিত ব্যক্তি যদি আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধ করে সেটা রিফান্ড দেয়া। তাহলে রিফান্ডের পরিস্থিতি হলো 4টা। তো আমরা 3টে বিষয় গত সেশনে আমরা কিঞ্চিত আলোচনা করেছিলাম। ঋণাত্মক নেট অর্থ রিফান্ড দেয়া। ঋণাত্মক নেট অর্থ কি সেটা আমরা গত সেশনে দেখেছিলাম। যখন কারোর দাখিলপত্রে ঋণাত্মক নেট অর্থ হয়ে যায় তখন আইনের বিধান হলো 6 কর মেয়াদ পর্যন্ত, অর্থাৎ 6টা দাখিলপত্র এভাবে জের টেনে যেতে হবে। জের টানার পরে যদি 6 মাস জের টেনে যাওয়ার পরে যদি দেখা যায় যে ঋণাত্মক নেট অর্থ 50,000 টাকার কম, তাহলে আবারও জের টেনে যেতে হবে। আর যদি দেখা যায় যে 50,000 টাকার বেশি, তাহলে তখন কমিশনার বরাবরে রিফান্ডের আবেদন করতে হবে। কমিশনার যাচাই বাছাই করে রিফান্ড প্রদান করেন। মূলত দেখা হয় যে নিবন্ধিত ব্যক্তি তার সবগুলো দাখিলপত্র দাখিল করেছেন কিনা, তার যে মোট টার্নওভার তার 50%-এর বেশি রপ্তানি কিনা, তার যে মোট ক্রয় পারচেজ, আমদানি এবং স্থানীয় ক্রয় উপকরণ পারচেজ, তার 50%-এর বেশি রপ্তানি পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় কিনা, এই বিষয়গুলো বিবেচনা করা হয়। তাছাড়া তার কাছে আগের কোনো সরকারি পাওনা আছে কিনা, এই বিষয়গুলো বিবেচনা করে কমিশনার প্রয়োজনীয় যাচাই বাছাই করে রিফান্ডের চেক ইস্যু করে দেন। তো মূলত মাঠ পর্যায়ে এই ধরনের রিফান্ডই বেশি দেওয়া হয় এবং বেশি ধরনের রিফান্ডের পরিস্থিতির উদ্ভব হয়। আমরা জানি আগাম কর, আমদানি পর্যায়ে যে আগাম কর নেওয়া হয়, এই আগাম কর মূলত এই ঋণাত্মক নেট অর্থ, নেগেটিভ নেট অ্যামাউন্ট সৃষ্টিতে অবদান রাখে, যার ফলে এই ঋণাত্মক নেট অর্থ রিফান্ড নেওয়ার প্রয়োজন হয়। দূতাবাস, কূটনৈতিক মর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠান, কূটনীতিক এবং জাতিসংঘভুক্ত সংস্থা, তারা স্থানীয় ক্রয়ের বিপরীতে যে ভ্যাট পরিশোধ করে সেটা রিফান্ড পায়। ডেড অফিস, ডিউটি এক্সামশন অ্যান্ড ড্রব্যাক অফিস, সে রিফান্ড দিয়ে থাকে। রিফান্ডের আবেদন করতে হয় ক্রয় করার 6 মাসের মধ্যে। যখন ক্রয় করা হয়েছে তখনই ভ্যাট পরিশোধ করা হয়েছে। ক্রয় করার অর্থাৎ ভ্যাট পরিশোধ করার 6 মাসের মধ্যে মহাপরিচালক ডেডো বরাবরে আবেদন করতে হয়। মহাপরিচালক ডেডো প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে রিফান্ড বাবদ চেক ইস্যু করে। আর গতদিন আমরা বলেছিলাম যে বিদেশি পর্যটকরা যখন আমাদের দেশে বাজার করার পরে, কেনাকাটা করার পরে বিদেশে ফিরে যান, সেক্ষেত্রে আইনে বিধান আছে যে এয়ারপোর্টে তাদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভ্যাট ফেরত দিতে হবে। তো আমরা এখনো সে মেকানিজম আমরা তৈরি করতে পারিনি, অর্থাৎ বিদেশি পর্যটকদের ফেরত প্রদানের বিধান এখনো কার্যকর হয়নি। আর যে একটা মিস করেছিলাম আমি একটু আগে, যেটা বললাম সেটা হলো অনিবন্ধিত ব্যক্তি যখন আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধ করে আসে তখন তিনি রিফান্ডের আবেদন করে ফেরত নেন। ধারা 31 এবং বিধি 19-এ এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা আছে। আমরা আগাম কর সংক্রান্ত আমরা একটা ভিডিও এর আগে নির্মাণ করেছি, সেশন 18। আপনার অনুগ্রহ করে একটু দেখে নিন। যখন নিবন্ধিত ব্যক্তি আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধ করে আসে তখন তিনি দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় করেন, যার প্রেক্ষিতে আমরা একটু আগেই বললাম যে যার প্রেক্ষিতে ঋণাত্মক নেট অর্থ সৃষ্টি হয়, নেগেটিভ নেট অ্যামাউন্ট সৃষ্টি হয়।
আর যখন অনিবন্ধিত ব্যক্তি, যিনি দাখিলপত্র দাখিল করেন না, এমন অনিবন্ধিত ব্যক্তি যখন আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধ করে আসেন, তিনি তো সমন্বয় করতে পারবেন না। তিনি কমিশনার বরাবরে আবেদন করবেন। তিনি আমদানির বা কর পরিশোধের 120 দিনের মধ্যে তিনি কমিশনার বরাবরে আবেদন করবেন। কতগুলো শর্ত পালন করতে হবে। এক হলো তাকে এই পণ্যের সর্বশেষ ভোক্তা হতে হবে, আমদানিকারক এই পণ্য আর হস্তান্তর করতে পারবে না। তিনি আবেদন করলে এরপর কমিশনার প্রয়োজনীয় যাচাই বাছাই সাপেক্ষে রিফান্ড বাবদ চেক ইস্যু করবেন। তো প্রিয় দর্শক, আমরা কতগুলো সমজাতীয় কনসেপ্টস ডিসকাশন করছি। সেগুলো হলো রেয়াত, প্রদেয়, হ্রাসকারী সমন্বয়, রিফান্ড। তো এগুলোর অর্থ প্রায় কাছাকাছি, তবে এর মধ্যে খুব সূক্ষ্ম ডিফারেন্স আছে। সমজাতীয় আর একটা কনসেপ্ট হলো প্রত্যর্পণ, ডিউটি ড্রব্যাক। সেটার উপরে আমরা আলাদা কোনো ডিসকাশন করব না, কারণ প্রত্যর্পণ দেওয়া হয় কাস্টমস আইনের আন্ডারে। দুটো কর প্রত্যর্পণ দেওয়া হয়, কাস্টমস ডিউটি আর রেগুলেটরি ডিউটি। ডিউটি এক্সামশন অ্যান্ড ড্রব্যাক অফিস এই প্রত্যর্পণ প্রদান করে। প্রত্যর্পণ কাকে প্রদান করে? রপ্তানিকারককে প্রত্যর্পণ প্রদান করে। রপ্তানিকারক তার রপ্তানি পণ্যে যেসব উপকরণ ব্যবহার করেছেন, সেসব উপকরণের মধ্যে যদি কোনো আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি থাকে, তাহলে রপ্তানির পর নির্দিষ্ট প্রক্রিয়ায় সেটা ডেড অফিস রপ্তানিকারককে ফেরত দিয়ে দেয়। একে বলে প্রত্যর্পণ, ডিউটি ড্রব্যাক। তো সেটা যেহেতু আমদানি কাস্টমস আইনের কর ফেরত দেওয়াকে প্রত্যর্পণ বলে, আর আমরা তো ভ্যাট আইন ডিসকাশন করছি, তাই প্রত্যর্পণের উপরে আমরা খুব বিস্তারিত ডিসকাশন করব না। তো আমরা মোটামুটি এই সমজাতীয় যে কনসেপ্টসগুলো, রেয়াত, প্রদেয়, হ্রাসকারী সমন্বয়, ফেরত, রিফান্ড এবং প্রত্যর্পণ, আমার মনে হয় প্রিয় দর্শকগণ আপনারা এগুলোর উপর, এই সমজাতীয় কনসেপ্টগুলোর বিষয়ে আপনারা ধারণা পেয়েছেন, এবং একটার সাথে আরেকটা কি সম্পর্ক এবং কি পার্থক্য সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আমাদের ভ্যাট আইনে প্রায় 130টার মতো এরকম কনসেপ্টস আছে। 130টার বেশি হবে, সংজ্ঞায় আছে 130টা, কনসেপ্টস আরও বেশি আছে। আমরা ক্রমে ক্রমে সবগুলো আলোচনা করব। আমরা যেভাবে আলোচনা করছি, আমি একটু আপনাদেরকে ধারণা দিই যে আমি কিভাবে সম্পূর্ণ সিস্টেম আমি কভার করব। আমি এই ডেফিনেশনস এবং কনসেপ্টস আলোচনা করব, বিষয়ভিত্তিক কিছু আলোচনা করব। আমরা অলরেডি দুটো বিষয় আমরা শেষ করেছি। আমরা উৎসে ভ্যাট কর্তন শেষ করেছি, রেয়াত শেষ করেছি। আগামী সেশন থেকে আমি আশা করি নতুন আর একটা বিষয় আমি শুরু করব, সেটা হলো ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট, ট্রেডিং স্টেজ ভ্যাট। এর আগে আমি বলেছিলাম যে ইংরেজিতে ভিডিএস এর উপরে কতগুলো সেশন করব, সেটা আমি আরও পরে করব আশা করি। তো ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের উপরে আমি ডিসকাশন করব। আর ডিসকাশনের আমার আর একটা পদ্ধতি হলো, আইন এবং বিধিতে 18টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন করব। আর একটা পদ্ধতি হলো, আমার কাছে যে সমস্ত প্রশ্ন আসে, বিশেষ করে ইউটিউব চ্যানেলে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলোর আমি উত্তর দিই। এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো আমি কয়েকটা প্রশ্ন নিয়ে আমি ভিডিও নির্মাণ করব। এইভাবে আমি অগ্রসর হব। তো আমি আশা করছি এভাবে যদি আমি কন্টিনিউ করি, আগামী 5-6 মাসের মধ্যে আমি আমাদের বাংলাদেশের ভ্যাট সিস্টেমের একটা সামগ্রিক বিষয় বলি আমি ইনশাল্লাহ দর্শকদের সামনে তুলে ধরতে পারবো। তো প্রিয় দর্শক, আপনারা নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আশা করি এই 5-6 মাস যদি আপনারা আমার সাথে থাকেন, তাহলে ভ্যাট সিস্টেম সম্পর্কে একটা খুব ভালো ধারণা হবে। আর এরপর থেকে আমরা রেগুলার আপডেট দিতে থাকবো। সেই আপডেটগুলো যিনি রেগুলার দেখবেন, তার আর ভ্যাট সংক্রান্ত বিষয়ে আর আমি আশা করি যে অন্য কোনো কিছু কনসাল্ট করার প্রয়োজন হবে না। তো প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন, এবং লাইক, শেয়ার, কমেন্ট করুন। আমি আগেই বলেছি যে আগামী সেশন থেকে আমি ট্রেড ভ্যাট ডিসকাশন করব, ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট। ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট আমাদের ভ্যাট সিস্টেমের একটা খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট। আমাদের দেশে ব্যবসায়ী পর্যায়ের ভ্যাটের ভ্যাট বেশ
অসংগঠিত বলা যায়। আমদানি পর্যায়ের চেয়ে, উৎপাদন পর্যায়ের চেয়ে ব্যবসায়ী পর্যায়ের ভ্যাটটা বেশি একটু অসংগঠিত। আর সবচেয়ে বেশি মানুষের এই ব্যবসায়ী পর্যায়ের ভ্যাটের বেসিক্স কিছু জিনিস জানা দরকার। হাজার হাজার লক্ষ লক্ষ ক্রেতা, তাদের এই কিছু বেসিক জিনিস জানা দরকার। তো আমি আশা করি আমরা বেশ কয়েকটা সেশন করব ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের উপরে। অনুগ্রহ করে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী সেশন আবারও দেখা হবে। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।